আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছে আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মার্কিন প্রতিনিধি দলের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপি জামাত এনসিপির ভিন্ন ভিন্ন মত। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা আবারও বলল সরকার, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সন্তুষ্ট নয় বলে বিএনপির মন্তব্য। জুলাইয়ের মধ্যে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন, আগস্ট থেকে সেপ্টেম্বরে অংশীজনের সাথে সংলাপ। টাইম ম্যাগাজিনের শীর্ষ 100 প্রভাবশালী তালিকায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, গণতন্ত্রের পথে যাত্রায় নেতৃত্বের স্বীকৃতি। এবং পাঠ্যক্রম 4 বছর করার সহ 6 দফা দাবিতে দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধে রাজধানীতে তীব্র যানজট। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব বলে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিককে জানিয়েছে বিএনপি। যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হবে সেগুলো বাস্তবায়নে বেশি সময় লাগার কথা নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অপরদিকে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি অনুযায়ী আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামাতে ইসলামী। বৈঠকে এনসিপি জানিয়েছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আক্তার হোসেনের রিপোর্ট। 3 দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক সফরের প্রথম দিনেই প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন তিনি। মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বৈঠকে অংশ নেয় জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের জামায়াতের আমির জানান, রমজানের আগেই নির্বাচন চান তারা। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। পরে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান মাঠ প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব নয়। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে এনসিপি অংশ নেবে কিনা তা বিবেচনাধীন। এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করবে। বিকেলে ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যায় বিএনপির প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঘণ্টাখানেক বৈঠক করেন তারা। সবাই একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে বলে জানায় দলটি। আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি। ওখানে যে বিষয়গুলোকে যেই সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা 15-20 দিন 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। এরপরে যে সনদের কথা বলছে, যদি ঐক্যমত হয় সনদে, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। সুতরাং তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ তো নাই। আগামীতে নির্বাচিত সরকার আসলে তাদের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক নীতি কেমন হবে, মার্কিন সরকারের নতুন শুল্ক আরোপের পর বাংলাদেশ সরকারের নীতি কি, সেটাও জানার চেষ্টা করেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবছরের ডিসেম্বরের থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট নয় বিএনপি।
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে পরিস্থিতির অবনতি হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অবশ্য জানিয়েছেন, কাল বিলম্ব করার সুযোগ নেই, নির্বাচন কোনো মতেই জুনের পরে যাবে না। রাহুল রায় রিপোর্ট। এর আগে নানা ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি বৈঠক করলেও এবার শুধু ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়ার দাবিতে বৈঠক করেছেন দলটির নেতারা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 12টার দিকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের 6 জন স্থায়ী কমিটির সদস্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও ব্রিফিং করা হয়। আইন উপদেষ্টা জানান, নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা। আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা শুধু কথা বলেন, সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে, এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন, কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। নির্বাচনের 2 মাস আগে রোডম্যাপ দেয়া হবে বলেও জানিয়েছেন আসিফ নজরুল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই রাজনৈতিক দলসহ অংশীজনের সাথে ইসি সংলাপ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকার। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আনোয়ার ইসলাম সরকার জানান, তাফসিল ঘোষণার আগে যাদের বয়স 18 হবে তাদের ভোটের আওতায় এনে ভোটের সুযোগ করতে কাজ করছে কমিশন। রাজনৈতিক দল নিবন্ধনের সময় বৃদ্ধির এখনও চিন্তা করছে না ইসি। আজকে থেকে 3 মাস পরে ধরেন যে এর মধ্যে আমরা মোটামুটি ভাবে আমাদের ওয়ার্ক প্ল্যানের যে প্রি ওয়ার্ক যেটি সেটি হয়ে যাবে এবং আশা রাখি আমরা কি বলে যে মুদ্রিত যে কর্ম পরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। আগামী জুনের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে এই ঘটনায় গঠিত তদন্ত কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করে। সরকারের পক্ষ থেকে তদন্ত কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল। মসৃণভাবে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে ঘটনা তদন্তে সফল হতেই হবে, এ রহস্য উদ্ঘাটন করতেই হবে। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেহেতু 16 বছর আগের ঘটনা, তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন বলেও জানান কমিশন প্রধান। টাইম ম্যাগাজিনে 2025 সালের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিন এই তালিকা প্রকাশ করেছে। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে অধ্যাপক ইউনূস সম্পর্কে বলা হয়েছে, গত বছর ছাত্র জনতার আন্দোলনের কারণে সরকারের পতনের পর জাতিকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য এগিয়ে আসেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস।
6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তায় দিনভর সড়ক অবরোধ করে রাখে পলিটেকনিকের শিক্ষার্থীরা। তাদের দাবি জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ ও 30% প্রমোশন কোটা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার্স কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। এছাড়া 4 বছর মেয়াদী কোর্স, মানসম্পন্ন কারিকুলাম চালু ও একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে করা সহ 6 দফা দাবিতে সারা দেশে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা 6টার দিকে অবরোধ প্রত্যাহার হয়, তবে দিনভর সড়কে ছিল তীব্র যানজট। মহাসড়ক, রেলপথ অবরোধ করায় বিঘ্নিত হয় সারা দেশের যোগাযোগ ব্যবস্থা। শহীদুল্লাহ রাজের রিপোর্ট। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। আইন শৃঙ্খলা বাহিনী ও কর্তৃপক্ষের সাথে কয়েক দফা আলোচনায় আশ্বাসের পরও 6 দফা দাবি আদায়ে অনড় তারা। এর আগে সকাল 10:30টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তা সহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা বলছেন, আগে একাধিকবার দাবি উত্থাপন করা হলেও কর্তৃপক্ষের সাড়া না পাওয়ায় রাস্তা অবরোধ করেছেন তারা। বারবার আমাদের বলা হয়েছে তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু আমরা বাস্তবায়ন এর কোনো প্রতিফলন দেখতে পাইনি। এর জন্য আমরা আজকে সারা দেশব্যাপী অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আমাদের যে কারিগরি সেক্টরে যে কোনো বয়সে ভর্তির একটা সীমা আছে, তবে আমরা এটা চাচ্ছি না যে কোনো বয়সে ভর্তি থাক। আমাদের সর্বনিম্ন 2টা সেশন থাকতে পারে। আর আমাদের মাধ্যমটা আগে ছিল ইংলিশ, এখন বাংলা করা হয়েছে। বাংলা করার কারণে আমাদের এই কারিগরি সেক্টরটা ধ্বংসপ্রায় হয়ে গেছে। আমরা চাচ্ছি সেই আমাদের ইংলিশটা পুনর্বহাল করা হোক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। বেলা 3:30টার দিকে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেয় কারিগরি শিক্ষা অধিদপ্তর। 2021 সালের ক্রাফট ইনস্ট্রাক্টর যে নীতিমালার ভিত্তিতে তারা নিয়োগ হয়েছিল, সেই নীতিমালা বাতিল হয়ে গেছে। ইনশাআল্লাহ তোমাদের যত দাবি আছে তোমরা যা চাইছো এর থেকে কিন্তু বেশি আমরা দিয়েছি। আমার মনে হয় তোমাদের শান্ত হওয়ার সময় এখন। সব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলনের কথা বলছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। 6 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কোটবাড়িতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ চলাকালে ফাঁকা গুলি চালিয়ে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীরা বেলা 11টা থেকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি শুরু করে। দুপুর 2টা পর্যন্ত টানা 2 ঘন্টার অবরোধে মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে অন্তত 10 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খুলনায় ট্রেন আটকে দেয় 4টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে প্রায় 3 ঘন্টা সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং বিপাকে পড়েন যাত্রীরা। পরে অবরোধ তুলে নিলে বেলা 12:30টার দিকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বরিশাল নগরীর নাথুল্লাবাদে ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানান 6 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ঝিনাইদহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচি পালিত হয়। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের দেয়া পদোন্নতি বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। সেই সাথে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন, উচ্চশিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার্স কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করা সহ 6 দফা বাস্তবায়নের দাবি জানান তারা। পরে প্রশাসনের দেয়া আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল ক্যাম্পাস। আইন অমান্যকারী শিক্ষার্থীদের উপাচার্য অপসারণের 1 দফা দাবির বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলনে নেমেছেন কুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। দুপুরে দুর্বার বাংলার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় শিক্ষক নেতারা বলেন, ক্যাম্পাস চলে সিন্ডিকেটের সিদ্ধান্তে। সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত দেয়া হয়েছে তার বাইরে যাওয়ার ক্ষমতা উপাচার্য বা সাধারণ শিক্ষকদের নেই। শিক্ষার্থীদের প্রতি সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষকরা। অন্যদিকে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুর্বার বাংলার পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্র কল্যাণ কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে দেয়।
পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় স্বৈরাচার শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় ওই বাড়িতে আগুন দেয়া হয়। আগুনে বসতঘর ও সব আসবাবপত্র পুড়ে গেছে। শেখ হাসিনা মুখাকৃতি বানানোর অভিযোগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষকে উদ্দেশ্য করে হুমকি দেয়া হয়েছে। আওয়ামী লীগ সমর্থকরা এই ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে এলাকায় জনসাধারণের উপস্থিতি সীমিত করেছে পুলিশ। আগুনের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। যারাই করে থাকলো তারা নিঃসন্দেহে তারা দুষ্কৃতিকারী, তারা অপমানিত ভিন্ন কোনো উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে। আশা করি তদন্তে সঠিক বিষয়টা বের হয়ে আসবে যে কারা আসলে কি উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে। অপরিকল্পিত দ্রুত নগরায়নে নগরে নির্মল বাতাস পাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা মোকাবেলায় কেউ কেউ নিজ ভবনের ছাদে নিচ্ছেন ছাদ কৃষির উদ্যোগ। ঢাকার কুড়িলের জোয়ার শাহর এলাকায় 10তলা ভবনের ছাদে এমন কৃষি চর্চায় নেমেছেন শাহরাজ সিরাজি। বিস্তারিত জানিয়েছেন শাইখ সিরাজ। ঢাকা কুড়িল বিশ্বরোড সংলগ্ন জনবসতি এলাকা জোয়ার শাহরা। এখানে 10 তলার উপরে 5000 বর্গফুট আয়তনে পরিকল্পিতভাবে ছাদ কৃষি করেছেন শাহরাজ সিরাজি। সুবিস্তৃত এই ছাদে একদিকে উৎপাদন হচ্ছে নানা রকম ফল আর অন্যদিকে সবজি। আম, পেয়ারা, পেঁপে, কাঁচামরিচ, বড়ই, লেবু সব কিছুই আছে। শাকসবজি সবই হয়, দাঁড়া শাক, তারপরে লাল শাক, বেগুন, কাঁচামরিচ, হ্যাঁ এগুলো তো আমাদের আর কিনতে হয় না। কৃষির প্রতি গভীর টান থেকে আধুনিক সুরম্য ভবনেও রাখা হয়েছে দেশি মুরগি আর শৌখিন কবুতর পালনের উদ্যোগ। কবুতর আছে এখানে, দেশি মুরগি পালি ডিম খাওয়ার জন্য আর কি। এমনি মাঝে মাঝে আবার আম্মু বাচ্চাও ওটা থেকে বাচ্চা করে। এমন সবুজ স্বপ্ন শুধু উদ্যোক্তাকেই মানসিক প্রশান্তি দিচ্ছে না, নগরের প্রকৃতি সুরক্ষাতেও রাখছে ভূমিকা। ধোঁয়া ধুলা আর দূষণে যখন দম বন্ধ হয়ে যায় এই নগরে, এক বিন্দু বিশুদ্ধ বাতাসের অভাবে নগরবাসী হয়ে যায় অতিষ্ঠ, তখন এই শাহরাজ সিরাজিদের মতো ছাদ কৃষি উদ্যোক্তারাই সৃষ্টি করেছেন অনন্য অসাধারণ নজির। এই ছাদ কৃষিগুলো যদি আমরা সারা বাংলাদেশের শহর অঞ্চলে ছড়িয়ে দিতে পারি, নিঃসন্দেহে শহরের উত্তাপ অনেকটাই কমিয়ে আনা যাবে। শহর হবে আরো অনেক পরিবেশ বান্ধব। জোয়ার শাহরার সিরাজি সাহেবের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এবারে অন্যান্য সংবাদ। 3 দফায় 151.5 মেট্রিক টন খাদ্য ও চিকিৎসা উপকরণ বিতরণ ও উদ্ধার অভিযান শেষে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে মিয়ানমারে পাঠানো উদ্ধার ও চিকিৎসা সহায়তা দলের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে 28শে মার্চ থেকে বিভিন্ন ধাপে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীর পাশাপাশি 55 সদস্যের উদ্ধারকারী দল মিয়ানমারে যায়। এ সময় বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান পরিচালনা করে সুনাম অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী। 885 জনকে চিকিৎসা সেবা দেন চিকিৎসা মেডিকেল দলের সদস্যরা। মিয়ানমার কর্তৃপক্ষ মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের 3টি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধারের দায়িত্ব বাংলাদেশকে প্রদান করে, যা বাংলাদেশের উদ্ধারকারী দল অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করে। বাংলাদেশ চিকিৎসা সহায়তাকারী দল মিয়ানমারের নেপিডো শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। সামরিক ও অসামরিক বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মেডিকেল দল তাদের মোতায়েনকালীন সময়ে 17টি জটিল অস্ত্রোপচার সহ সর্বমোট 885 জনকে চিকিৎসা সেবা প্রদান করে। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে এবার একটি বিরতি নেবার। বিরতির পরে দেখবেন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় রাজধানী মহাখালীতে 5 জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন 20 জুলাইয়ের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় তদন্ত কর্মকর্তা 3 মাসের সময়ের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেয়া হয়।
জুলাই গণ অভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে বিনা কারণে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার মামলায় আনসার সদস্য ওমর ফারুককে 27 এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য 3 তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শুনানির পর এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি আরও জানান, জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মামলাগুলোর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলোর তদন্তে যথেষ্ট অগ্রগতি আছে। অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনের সময় তিনি একথা জানান। প্রধান বিচারপতি বলেন, এখন সব দিক থেকেই যাচাই বাছাই চলছে, অচিরেই চূড়ান্ত রূপ পাবে। প্রধান বিচারপতি আরও বলেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা তা দূর করতেও কাজ চলছে। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। হাইকোর্টের নানা উন্নয়নমূলক কাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি। বাংলাদেশ বিমান বাহিনীর 71 নম্বর স্কোয়াড্রনে স্থাপিত GM-403M আকাশ প্রতিরক্ষা রেডার উদ্বোধন করা হয়েছে। নতুন অন্তর্ভুক্ত রেডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া অত্যাধুনিক এই রেডার বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে আকাশ প্রতিরক্ষা রেডার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈশাখী শেষ দিনে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া অনুষ্ঠিত হয়েছে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব। মারমা জাতিগোষ্ঠীর নতুন বর্ষবরণ উৎসব সাংরাই। মারমা সংস্কৃতি সংস্থা মাসস আয়োজিত উৎসবে মং, ঘণ্টা বাজিয়ে ও পানি ছিটিয়ে জলকেলি উদ্বোধন করেন কাপ্তাই সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM মাহমুদুল হাসান সোহাগ। সাংরাই উদযাপন কমিটি সভাপতি মাংসুপ্রু মারমা সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর ফায়েজ আহমেদ, রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাসিব ইমান ও অন্যরা। উৎসবে মারমা তরুণ তরুণীরা কয়েকটি দলে ভাগ হয়ে সাংরাই গানের সুরে একে অপরকে জল ছিটিয়ে দেয়। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘন্টায় গাজা ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 69 জন। গত 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরুর পর গাজায় 1630 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 4302 জন। এতে 2023 সালের অক্টোবর থেকে 18 মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর বর্বরতা উপত্যকাটিতে মৃতের সংখ্যা 51,000 পৌঁছেছে। ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,16,343 জনে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিনোদনের দুনিয়া OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেল চলচ্চিত্র ছায়া। সিনেমাটিতে উঠে এসেছে জীবন সংগ্রামের গল্প। দুঃখ কষ্টের মেলবন্ধনে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি, আসিফ নূর, সিমরিন লুবাবা সহ অনেকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ঈদের দিন থেকে আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে সিনেমাটি। এবারে কৃষি সংবাদ। সুনামগঞ্জে উজানে চলতি মাসের 18 তারিখ থেকে এক সপ্তাহের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এই অবস্থায় কৃষকের ধান ঘরে তোলার আগ পর্যন্ত জেলা প্রশাসক, ইউএনও সহ জেলা ও উপজেলা প্রশাসনের কৃষি অফিসারের সব কর্মকর্তা ছুটি বাতিল করা হয়েছে।
নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে ৮০ থেকে ৯০% ধান পাকলেই কৃষকদের ধান কাটার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোস্তফা আল আজাদ। এ সময় তারা জানান আগামী এক সপ্তাহ সুনামগঞ্জ ও ভারতে অতিরিক্ত বৃষ্টিপাতে নদীর পানি বাড়তে পারে। কৃষকদের আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ধান কাটায় অসুবিধা হলে প্রশাসন ও কৃষি বিভাগ সহযোগিতা করবে। আগামী 7 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পূর্বাভাস রয়েছে। তো সেক্ষেত্রে নদী পানি বৃদ্ধি পেতে পারে এবং এতে হাওড় অঞ্চলের ভিতরে যে নিম্ন অঞ্চলগুলো আছে সেগুলো নিমজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 দিন পরে কাটবো, একটু পাইকে নেক, এই ধরনের সময় যেন 80 থেকে 90% মধ্যে থাকলে যেন ওনারা কেটে ফেলে, অন্তত এই দুর্যোগের সময় যদি যেটা আশঙ্কা করা হচ্ছে। তারপরে যদি দুর্যোগ না হয় আল্লাহ ভরসা, তাহলে পরে তো আমরা আরো কিছুদিন সময় পাচ্ছি। এবারে প্রকৃতি সংবাদ। দেশে প্রথমবারের মতো ঘড়িয়ালের প্রজনন কেন্দ্র গড়ে উঠল রাজশাহীতে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে প্রজনন হার কমে যাওয়ায় বিলুপ্তির দ্বারপ্রান্তে ঘড়িয়াল। মহাবিপন্ন ঘড়িয়াল রক্ষায় প্রজনন কেন্দ্রকে ঘিরে নতুন করে আশার আলো দেখেছেন প্রাণীবিজ্ঞানী ও পরিবেশবাদীরা। আবু সালেহ মোহাম্মদ ফাত্তার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের পদ্মা, মেঘনা ও যমুনা নদী এবং ব্রহ্মপুত্র নদ একসময় ছিল ঘড়িয়ালের আপন ঠিকানা। কিন্তু নদী দূষণ, নাব্যতা সংকট, অবৈধ শিকার, পাচার ও খাদ্য সংকটে জলজ এই নিরীহ সরীসৃপ প্রাণীটি এখন মহাবিপন্ন। এমন সংকটময় প্রেক্ষাপটে রাজশাহীর পবা নার্সারির পুকুরে করা হলো ঘড়িয়ালের প্রজনন কেন্দ্র। গাজীপুর সাফারি পার্কের 2টি ঘড়িয়াল অবমুক্ত করা হয় এই প্রজনন কেন্দ্রে। 3টা ফিমেল এবং 1টি মেল রেখে এখানে আমাদের ব্রিডিং করিয়ে এখান থেকে বাচ্চা ফুটিয়ে প্রাকৃতিক পরিবেশে ছাড়িয়ে দেওয়া। এখানে যারা কাজ করে তারাই কিন্তু এটা মনিটর করবে এবং তারাই কিন্তু এখান থেকে ডিম কালেকশন বা ডিম দেখা তাদেরকে আমরা ট্রেন্ড আপ করে তুলছি। সুতরাং এখানে সার্বিকভাবে সরকারের পক্ষ থেকে এই কাজগুলো চালিয়ে নেওয়া, বন বিভাগের পক্ষ থেকে এই কাজগুলো চালিয়ে নেওয়া মোটেই আমাদের জন্য অসুবিধা হবে না। সঠিকভাবে রক্ষণাবেক্ষণের মাধ্যমেই ঘড়িয়াল আবার ফিরতে পারে পদ্মা মেঘনায় তার আপন প্রাকৃতিক পরিবেশে, বলছেন পরিবেশবিদরা। ঘড়িয়াল যাতে কোলাহলমুক্তভাবে থাকতে পারে সেই চেষ্টা করা হবে এবং আমরা আশাবাদী যে সামনের ব্রিডিং সিজনে হয়তো এখান থেকে আমরা ডিম পাবো এবং ডিম পেলে আমরা চেষ্টা করবো সেগুলো যাতে প্রপারলি হ্যাচ করে ডিম ফুটে বাচ্চা পেতে হয় সেই চেষ্টা, এবং পরবর্তীতে এই ব্রিডিং সেন্টার যে কমপ্লিট ডিজাইন আছে ক্রমান্বয়ে সেগুলো কমপ্লিট হলে এটা পূর্ণাঙ্গ একটি প্রজনন কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। মহাবিপন্ন ঘড়িয়ালের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি জনসচেতনতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। পঞ্চাশ বছর পূর্তিতে দর্শকদের জন্য বিশেষ পরিবেশনা নিয়ে আগামী 2রা মে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে হাজির হচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড সোলস। সংবাদ সম্মেলনে জানানো হয় মাস্টারকার্ডের প্রেজেন্স সোলস আনপ্লাগড 50 ইয়ার্স অফ টাইমলেস মিউজিক শিরোনামে অনুষ্ঠানটি পরিবেশিত হবে। এই উপলক্ষে বৃহস্পতিবার থেকে মাস্টারকার্ডের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সশরীরে টিকিট কেনা যাবে রেডিসন ব্লু হোটেলের রিসেপশন থেকে। টিকিট কিনতে মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ড হোল্ডাররা পাবেন ফ্ল্যাট 20% ছাড়। প্রতিটি টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে 7,000 টাকা, যাতে ডিনার অন্তর্ভুক্ত থাকবে। প্রিয় দর্শক, আমাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। শুল্ক আরোপ নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল। রাজধানীতে বিএসআরএফ এর মতবিনিময়ে বাণিজ্য উপদেষ্টা এই তথ্য জানিয়ে বলেন, নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের স্বার্থে প্রতিবেশী সব দেশের সাথে সমান তালে বাণিজ্য অব্যাহত রাখা হবে বলে জানান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ $2.2 বিলিয়ন পণ্য আমদানি করে।
রপ্তানি করে $8 বিলিয়ন পণ্য। বাংলাদেশ মনে করছে যুক্তরাষ্ট্র যে বাণিজ্য ঘাটতির কথা বলছে সেখানে ফেসবুক, গুগল সহ সেবা পণ্য এবং তৃতীয় দেশের মাধ্যমে তাদের থেকে যে পণ্য আমদানি করা হয় তা হিসাবে আনলে ঘাটতি কম হবে। বাণিজ্য ঘাটতির হিসাবেই বাড়তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য উপদেষ্টা জানান, শুল্ক ও অশুল্ক বাধা এবং WTO এর সুবিধা নিয়ে বাংলাদেশ প্রতিনিধি দল আলোচনা করবে যুক্তরাষ্ট্রের সাথে। ক্রেডিট কার্ড ব্যবহার করি, আমরা যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করি, বা আমরা গুগল, ফেসবুক মতো যে যত ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেবা বিপ্লব। এই সেবা তারা আমলে নিচ্ছেন না। যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানির বিনিময়ে যুক্তরাষ্ট্রের সরকার $1 বিলিয়ন অতিরিক্ত শুল্ক আদায় করে থাকে আমাদের পণ্যের আমদানিকারকদের কাছ থেকে। আমরা অধিকাংশ পণ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেটা আমদানি করি, অনেক পণ্যই আমাদের এখানে শূন্য শুল্কে আমদানি করি। উপদেষ্টা বলেন, ভারত, পাকিস্তান কিংবা চীন দেশের স্বার্থে সকলের সাথেই বাণিজ্য অব্যাহত রাখা হবে। বাংলাদেশের মানুষের স্বার্থ সর্বাগ্রে। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, চায়না থেকে আমার মূল জিনিস হচ্ছে যে আমার যারা নাগরিক, আমার বাংলাদেশিরা আমার কাছে মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার কান্ট্রি। সো আমাদের স্বার্থে আমরা সকলের সাথেই বাণিজ্য করব। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বছরে 2000 কোটি টাকা খরচ বাড়তে পারে জানিয়ে উপদেষ্টা বলেন, বিমানের জ্বালানি তেলের দাম সমন্বয় সহ কার্গো ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে বর্ণিল আয়োজনে বর্ষবরণে অনুষ্ঠান হয়েছে। বৈরী আবহাওয়া, বৃষ্টিস্নাত দুপুরে স্থানীয় সময় 12 এপ্রিল শনিবার রমনা বটমূলের আদলে বর্ষবরণে অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানের আয়োজক NRB ওয়ার্ল্ড ওয়াইড নামের একটি সংগঠন। নিউ ইয়র্ক থেকে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বর্ষবরণের এবারের আয়োজনটি উৎসর্গ করা হয় বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি প্রয়াত সঞ্জিদা খাতুনকে। শুভেচ্ছা বক্তব্যে কথা জানান আয়োজক ও অংশগ্রহণকারী শিল্পীরা। আমাদের এই সমস্ত অনুষ্ঠানটা আমরা উৎসর্গ করছি আমাদের প্রাণের মানুষ, আমাদের শ্রদ্ধার মানুষ প্রয়াত সঞ্জিদা খাতুনের স্মৃতির উদ্দেশ্যে। বৃষ্টির মধ্যেও পুরো টাইমস স্কোয়ার জুড়ে ছিল জমজমাট উৎসব। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, নেপাল সহ কয়েকটি দেশের শিল্পীরা পরিবেশন করেন নিজ নিজ দেশের লোকজ গান ও নৃত্য। শুধু নিউ ইয়র্ক না, এই জ্বরের মধ্যে, ঝঞ্ঝার মধ্যে নিউ জার্সি, কানেকটিকাট, বস্টন, ওয়াশিংটন থেকে মানুষ ভালোবেসে বর্ষবরণ করতে টাইমস স্কয়ারে। শুভ নববর্ষ, happy Bengali day, like happy new year, and it's come on the Thai New Year as well. Tomorrow is our New Year as well for Songkran. So like this is my great honor and pleasure to be here once again. অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মহিতোষ তালুকদার তাপস আর সুদীপা চৌধুরীর পরিচালনায় নতুন প্রজন্মের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব। বৈশাখের গান ছাড়াও ছিল গুণীজন সম্মাননা, সমবেত সঙ্গীত, পুঁথিগান সহ লোকজ নানান আয়োজন। অনুষ্ঠানের আহ্বায়ক শিল্পী রথীন্দ্রনাথ রায়, শুভেচ্ছা দূত লায়লা হাসান ও লুৎফুন্নাহার লতা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সরকারি কর আদায় ব্যতিক্রমী হালখাতার আয়োজন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভূমি অফিস। শুভ হালখাতার ব্যানার ফেস্টুনে সাজানো হয় ভূমি অফিসের চত্বর। ফিতা কেটে হালখাতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। লাইনে দাঁড়িয়ে জমির খাজনা দেন ভূমি মালিকরা। খাজনা দেওয়ার পর খাওয়ানো হয় মিষ্টি, মোয়া ও মুড়ি। কুড়িগ্রাম থেকে শ্যামল ভূমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নাজিব বেগের রিপোর্ট। বৈশাখের শুরুতে দোকানের বাকি টাকা তুলতে হালখাতার আয়োজন করা হলেও এবার জমির খাজনা তুলতে করা হয়েছে এই আয়োজন। এমন হালখাতার আয়োজন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন। জমির মালিকরা খাজনা দিতে আসলে খাওয়ানো হচ্ছে
মিষ্টি, মুড়ি, মোয়া। কর আদায়ের ক্ষেত্রে হালখাতার একটা ব্যবস্থা করেছে, এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। খুব সুন্দর, খাজনা দিলাম, আবার মিষ্টি খেলাম, ভূমিও বেশি দেখলাম যে তারা হালখাতার মাধ্যমে টাকা নিচ্ছে। জমির হালখাতা বা খাজনা দেওয়ার জন্য হালখাতাই প্রথম দেখতেছি। এইগুলো দরকার, এইগুলো সবচেয়ে উত্তম। মানুষ কোনো হয়রান নেই, সাথে সাথে আসবে নাকি টাকা দিয়েছে, হালখাতা কর্মী খাবার মিষ্টি চলে যাবে। হালখাতার মাধ্যমে আগে জমির খাজনা তোলার প্রচলন থাকলেও কালের আবর্তনে তা হারিয়ে যায়। সেই ভাবধারায় জমির মালিকদের উৎসাহের সঙ্গে খাজনা দিতে এ হালখাতার আয়োজন। এতে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানাচ্ছেন আয়োজকরা। উৎসব মুখর পরিবেশে সকলে ভূমি উন্নয়ন কর পরিশোধ করছে এবং আমাদের যে বড় দাতাগণ আছে তারা এখানে অংশগ্রহণ করছে। আশা করি আমাদের যে টার্গেট আছে ভূমি উন্নয়ন কর আদায়ের, আমরা সফল হব। ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং সেই দূরত্বকে ঘুচিয়ে নিয়ে আসতে মানুষ যাতে সরকার অফিসে এসে ভালো বোধ করে, স্যাটিসফ্যাক্টরি সেবা পায়, সেটার জন্যই আমি এই আয়োজনটি করেছি। পহেলা বৈশাখের পরদিন নাগেশ্বরী উপজেলার 15টি ভূমি অফিসে একযোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয় হালখাতার অনুষ্ঠান। নাজিব বেগ, চ্যানেল আই। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা নির্মাণ সহ বরিশাল বিভাগে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও প্রয়োজনীয় উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল সোসাইটি নামের একটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমানুল্লাহ খান নোমান। প্রিয় দর্শক, চ্যানেল সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর নোয়াখালী সড়কে বালুবাহী দুটি ড্রাম ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। বুধবার ভোর 4:30টার দিকে লক্ষ্মীপুর নোয়াখালী সড়কের নাজিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাকের চাকা পাংচার হলে নাজিরপুর এলাকায় গিয়ে থেমে যায়। একই দিক থেকে বালু নিয়ে দ্রুত গতিতে আসা আরেকটি ড্রাম ট্রাক চাকা পাংচার হওয়া ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ধাক্কা দেয়া ট্রাকের হেলপার সজীব ও চালকের বন্ধু সাকিব ঘটনাস্থলে নিহত হন। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় রাস্তায় পড়ে যাওয়া ট্রাকটির সামনের অংশ কেটে ভেতর থেকে 2 জনকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিয়ে। মার্কিন প্রতিনিধি দলের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপি, জামাত ও এনসিপির ভিন্ন ভিন্ন মত। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা আবারও বলল সরকার, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সন্তুষ্ট নয় বলে বিএনপির মন্তব্য। জুলাইয়ের মধ্যে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন, আগস্ট থেকে সেপ্টেম্বর অংশীজনের সাথে সংলাপ। টাইম ম্যাগাজিনের শীর্ষ 100 প্রভাবশালী তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, গণতন্ত্রের পথে যাত্রায় নেতৃত্বের স্বীকৃতি। এবং পাঠ্যক্রম 4 বছর করা সহ 6 দফা দাবিতে দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধে রাজধানীতে তীব্র যানজট। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।